অনুব্রত মণ্ডল যে অকথা কুকথা বলেন, এটা আমার কাছে খুব একটা নতুন লাগছে না। কারণ আমি যে কদিন উপাচার্য ছিলাম, অর্থাৎ 2018 সাল থেকে 2023 সাল পর্যন্ত, যেটা খানিকক্ষণ আগে তুমি বললে যে আমি প্রতিদিনই প্রায় ওর আক্রমণের শিকার হয়েছিলাম, একদম। সেটা সর্বৈব সত্যি। এবং এই আক্রমণের পিছনে তৃণমূল গুন্ডারা তো ছিলই, তার সাথে সাথে সিপিএম এর গুন্ডারাও কিন্তু যোগ দিয়েছিল। আমরা আচ্ছা। এটা ভুলে যাই যে সিপিআইএম এর গুন্ডামির কিন্তু ফসল তৃণমূল। এবং আচ্ছা। সিপিআইএম যে জিনিসটা করেছিল তার 34 বছর রাজত্বে, তাঁরই একটা দিক, একটা কুৎসিত দিক কিন্তু আজকে পশ্চিমবাংলাবাসী দেখছে। তো সেই হিসেবে আমি কিন্তু তৃণমূলকে খুব আলাদা করব না। যদিও তৃণমূলের যে নোংরামির যে মাপকাঠি, সেটা অবশ্য সাধারণ মানুষের মাপার বাইরে চলে গেছে। এবারে অনুব্রত মণ্ডলের কথা তুমি যেটা বললে, সেটা হচ্ছে যে অনুব্রত মণ্ডল কিন্তু সভ্য ভাষায় কথা বলতে জানেন বলে আমার মনে হয় না, কারণ এটা ওর জন্মগত রোগ। উনি কথা বলার সময় সবসময় এক আধটা বিশেষণ, যে বিশেষণগুলো সর্বসমক্ষে বলা যায় না, সেই বিশেষণগুলো উনি সবসময় যোগ করতেন। আমাকে ফোনে উনি গালাগালি দিয়েছেন অনেকবার। হুম। তবে আমি বলবো যে একটা দিকে আমি হয়তো একটু আলাদা, তার কারণ আমার মা আর আমার স্ত্রীকে কিন্তু কখনো সেরকমভাবে কদর্য কথা শুনতে হয়নি। কিন্তু আমার পরলোকগত বাবাকে বারবার ডেকে নিয়ে এসে বাবা মা বাপ তুলে যা যা গালাগালি দেওয়া যায়, যেগুলো আমি মুখে উচ্চারণ করতে পারবো না, সেই ধরনের গালাগালি কিন্তু ফোনে আমি অনেকবার শুনেছি। এবং তুমি যদি যেটা পত্রিকার কথা বললে, হুম। পত্রিকাতে নিশ্চয়ই শুনেছো আমাকে কিভাবে পাগল, উম, তারপরে উনি ভিসি ভিসি হবার উপযুক্ত নন, উনি বাগাল, ইত্যাদি ইত্যাদি গালাগালি তো কাগজে দিয়েছে। আমি গুলি করে মারবো, ওত পেতে বসে আছি, এগুলো তো কাগজেই বেরিয়েছে, তোমরা দেখেছো। হুম। আর জমি হড়পকারীর যে কথাটা তুমি বললে, সেটা তিনি খুব বিখ্যাত লোক। কিন্তু তিনি বিখ্যাত লোক হতে পারেন তার একটা দিকে, কিন্তু উপাচার্য হিসেবে আমার দায়িত্ব ছিল বিশ্বভারতী জমি উদ্ধার করা। আমি সেই দায়িত্বটা শুধু পালন করেছিলাম, কিন্তু সেই দায়িত্ব পালনের সময় তৃণমূলের গুন্ডা এবং সিপিএম এর গুন্ডারা এক হয়ে গিয়েছিল। সেই জন্য জমির ব্যাপারে আমি অনেকটা এগিয়েছিলাম, কিন্তু শেষ পর্যন্ত কোর্ট থেকে অর্ডার এসেছিল যে জমি হড়পকারীর বিরুদ্ধে যে নোটিশটা আমরা দিয়েছিলাম, সেই নোটিশটা প্রসিজিওরালি রং। সেই জন্য কাজটা থেমে গেছে। আজকের দিন উপাচার্য যিনি, তিনি কতটা করতে পারবেন আমার সন্দেহ আছে। তার কারণ আমার মনে হয় উনি তৃণমূল এবং সিপিএমকে খুশি করার চেষ্টা করছেন। তার একটা নিদর্শন আমি দিই, যে তো যখন মেলার মাঠের যে ঐতিহ্যবাহী গেট, যেটা গেট, হ্যাঁ। সুরেন কর্মশাই করেছিলেন, সেই গেটটা ভাঙা হয়েছিল, সেই গেটটা আমি রেখেছিলাম পরবর্তী প্রজন্মকে দেখাবার জন্য, একটা নিদর্শন হিসাবে। এই উপাচার্য তৃণমূলকে খুশি করার জন্যই বোধহয়, বা সিপিএমকে খুশি করার জন্যই বোধহয়, তুমি যদি আজকে ক্যাম্পাসে যাও, সেই গেট বা সেই থাম্বাটা দেখতে পাবে না। তো হুম। সেই হিসেবে আজকের দিনে তৃণমূল এবং সিপিআইএম এর গুন্ডাদের যে দৌরত্তি ছিল আমার আসার আগে, সেই জিনিসটা কিন্তু আবার ফিরে এসেছে বলে আমার মনে হয়। এইবার আমি বলছি যে দেখো, প্রথম যে দুর্ঘটনাটা ঘটেছিল আমার সময়ে, সেটা হচ্ছে মেলা মাঠের যে ভাঙচুর। সেই ভাঙচুরটা করেছিলেন অনুব্রত মণ্ডল। তার কারণ অনুব্রত মণ্ডলের কথা না শুনলেই উনি সবসময় ক্ষমতা দেখানোর চেষ্টা করতেন। এবং ক্ষমতা দেখানোর চেষ্টার একটা উদাহরণ, যেটা তুমি বললে মেলা মাঠ ভাঙা, হুম। সেখানে প্রায় 3-4 হাজার লোক সারা বীরভূমে বিভিন্ন গ্রাম থেকে জড়ো করে এনেছিলেন। এবং তারা এসেছিলেন ম্যাটাডোর, বাস, ট্রাক্টর, বাইক ইত্যাদিতে। এবং 3 ঘন্টা ধরে মেলা মাঠে তারা দাপট করে। এবং তার নেতৃত্বে কিন্তু দুবরাজপুরের প্রাক্তন একজন এমএলএ তিনিও ছিলেন। এবং এই ছবি পাওয়া যায়। এবং কিছু অনুব্রত মণ্ডলের বসংবদও ছিল। এবং তাঁরা কিন্তু 3 ঘন্টা ধরে তাণ্ডবনৃত্য করেন, যাবার সময় সিমেন্ট চুরি করেন, মা ইট চুরি করেন, বালি চুরি করেন, এবং বেশ কয়েকটা পাখা নিয়ে চলে যান। এবং সাইকেল, যারা কাজ করছে সেই সাইকেল চুরি করেন, গ্রাস কাটার মেশিন চুরি করেন, এবং আমাদের অনেকগুলো সিসিটিভি ক্যামেরা ভেঙে চলে যায়। কিন্তু পুলিশকে আমরা 3 ঘন্টা ধরে পুলিশকে চেষ্টা করি যোগাযোগ করার। এবং আমার সঙ্গে আমার সাথে ছিলেন তৎকালীন যুগের, যিনি 1 টাকার ডাক্তার হিসেবে পরিচিত, সেই সুশোভন বন্দ্যোপাধ্যায় মশাই তিনি ছিলেন। তিনি আমাদের মধ্যে নেই,
তাকে আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি আজকে। কিন্তু 3 ঘন্টা ধরে পুলিশে কোনো সাড়া পাওয়া যায়নি। তারপরে যখন 3 ঘন্টা বাদে তাণ্ডবনৃত্য হয়ে গেল, যখন সমস্ত ভাঙচুর হয়ে গেল, তখন পুলিশের যে বড় আধিকারিক, তিনি ফোন করে বলেন আমরা কি করব, আমাদের কিছু করার নেই, আমাদের ওপর থেকে আদেশ ছিল। অতএব এই পরিস্থিতিতে বিশ্বভারতী ক্ষতি হলো ভীষণভাবে। যে ক্ষতি তোমরা কাগজে দেখেছো, এবং তোমরাও সে সময় বিপ্লব এসে এটাকে কাভার করেছিল। হুম। আর 2 নম্বর যেটা হলো, তো জানো বোধহয় যে 21 দিন আমাকে বন্দি করে রেখেছিল। হ্যাঁ, হ্যাঁ। এবং অনুব্রত মণ্ডলের কোনো কথা না শুনলেই আমাকে ধমকি দিত এবং আমাকে সবসময় আক্রমণ করতেন। কদর্য ভাষা তো বলতেনই ফোনে, এছাড়া আক্রমণও করেছেন। 21 দিন আমাকে বন্দি করে রেখেছিল, শেষ দিকে জল বন্ধ করে দিয়েছিল, ইলেকট্রিসিটি বন্ধ করে দিয়েছিল। তখনও কিন্তু পুলিশ আমাকে সাহায্য করেনি। দিল্লি থেকে খবর গিয়েছিল বীরভূমে যে পুলিশ অধিকর্তা, বীরভূমের যে শাসন অধিকর্তা, তাদের কাছে, তারাও কিছু করতে পারেননি। শেষে আমাকে বাঁচান কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্টের মাননীয় জজ রাজশেখর মান্থামশাই একটা জাজমেন্ট দেন। সেই জাজমেন্ট দেওয়ার ফলে পুলিশ এসে আমাকে উদ্ধার করে। এটা হচ্ছে 2 নম্বর ঘটনা। 3 নম্বর ঘটনা, তুমি জানো বোধহয়, রবীন্দ্র ভবন এবং কাঁচ মন্দিরের মাঝখান দিয়ে যে রাস্তাটা, সেই রাস্তাটা পিডাব্লিউডি রাস্তা। সেই রাস্তাটা আমি যখন জয়েন করি, এবং তো শুনে খুব অবাক হবে, আমি কিন্তু মুখ্যমন্ত্রীর সঙ্গে ব্যাডমিন্টন খেলেছিলাম। হুম। সেদিন কিন্তু কেষ্টমণ্ডল হাজির ছিলেন, হুম। এবং কেষ্টমণ্ডলকে মুখ্যমন্ত্রী বলেন, কেষ্ট দেখিস উপাচার্যকে। তো তারপরে যেটা হলো, সেই সময় আমি বললাম যে ম্যাডাম আমাদের রাস্তাটা একটু খারাপ আছে, ঠিক করার ব্যবস্থা করে দিন। উনি সঙ্গে সঙ্গে ঠিক করার ব্যবস্থা করে দিলেন অরূপ বক্সী মন্ত্রীকে ফোন করে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, তারপরে যখন অনুব্রত মণ্ডল আমার সম্বন্ধে যে সমস্ত কথাবার্তা হয়তোবা মুখ্যমন্ত্রীকে বলেছিলেন, তারপরে সেই রাস্তাটাই কিন্তু পশ্চিমবঙ্গ পিডব্লিউডি ফেরত নিয়ে নিল। এবং ফেরত নেওয়ার দিন মুখ্যমন্ত্রী নিজে এসেছিলেন, এবং অনুব্রত মণ্ডলও সেখানে ছিল। শুধু তাই নয়, ঠাকুর পরিবারের যে বংশধর বলে যারা নিজেদেরকে সবসময় বিখ্যাত করার চেষ্টা করে, তারাও ছিলেন। সেই সেই অনুষ্ঠানটার ভিডিও যদি দেখো, তোমাদের কাছে নিশ্চয়ই আছে, সেখানেও কিন্তু আমাকে গালাগালি দেওয়া হয়েছিল। তো এই গালাগালির ভাষাটা কিন্তু অনুব্রত মণ্ডলের, যেটা লিটন হালদারের কাছে শুনেছিল, নতুন কিছু নয়। তবে যেহেতু আজকে প্রচার পেয়েছে, এবং যেহেতু আজকে সময়টা পাল্টেছে, কারণ তুমি দেখেছো পশ্চিমবঙ্গ সরকার 26,000 চাকরি নিয়ে একটু বিপর্যস্ত হয়েছে, আরজি করে ঘটনা নিয়ে বিপর্যস্ত হয়েছে, এবং হয়তোবা তৃণমূলের ভিতরের কোনো গন্ডগোল জন্য এই ধরনের জিনিসগুলো প্রকাশ পাচ্ছে। এটা হচ্ছে 2 নম্বর ঘটনা। 3 নম্বর, যেভাবে আমি আক্রান্ত হয়েছিলাম, পাঠভবনে একটি ছেলে আত্মহত্যা করে। তো এই ভালোবাসা ভালোবাসা সংক্রান্ত ব্যাপারে কিছু হয়েছিল, সে আত্মহত্যা করে। আত্মহত্যা করার পর সকাল 9টা 15-তে আমি কিন্তু পিয়ারসন হসপিটালে গিয়ে হাজির হই। এবং হাজির হওয়ার পর যখন তার বাবা মা আসে, তার বাবা মাকে আমি গাড়ি করে সিয়ান হসপিটালে পাঠিয়েছিলাম। এবং সিয়ান হসপিটালে পোস্টমর্টেম হয়নি, পোস্টমর্টেম হয়েছিল বর্ধমান মেডিকেল কলেজে। তারপর 2 দিন বাদে যখন ওই বডি ফিরে আসে বিশ্বভারতীতে, তারা আমার বাসস্থান, যেটা উপাচার্যের অফিসিয়াল বাংলো, অর্থাৎ পূর্বিতা, সেখানে তারা আক্রমণ করে। এবং সেই আক্রমণেও কিন্তু অনুব্রত মণ্ডল এবং তার বশংবদদের হাত ছিল। কারণ আমি এবং সিপিএম এর গুন্ডারাও ছিল সেখানে। এবং যে গুন্ডারা কিন্তু বিশ্বভারতীর অধ্যাপকও তার মধ্যে আছেন, বিশ্বভারতীর কর্মচারীও তার মধ্যে আছেন। এরা সব অধ্যাপনা করেন কিন্তু আসলে গুন্ডা। এদের বিরুদ্ধেও ব্যবস্থা নিয়েছিলাম আমি। তো এরা তখন, আমি সিসিটিভি ক্যামেরাতে দেখলাম প্রায় 200 জন লোক লাঠিসোঁটা নিয়ে বাইরে দাঁড়িয়ে আছে। এবং তারপরে ওরা বলছে যে উপাচার্য নিচে নামুন, নেমে এসে এই বডিতে মালা দিন। তো আমি ওই পরিস্থিতিতে নামিনি, কারণ আমার মনে হচ্ছিল নামাটা বোধহয় ঠিক হবে না। তার ফলে ওরা মানে মেইন গেটটা ভেঙে নিরাপত্তাহীনতায় দিয়েছিল। ভুগছিলেন। হ্যাঁ, মেইন গেটটা ভেঙে দিয়েছিল। হুম। ভেঙে দেওয়ার পর তারপরে যে আসল গেটটা, সেটা যখন ভাঙার চেষ্টা করলো, তখন প্রায় রাত্রি 11টা 11:15 বাজে। আমি তখন উপায় না দেখে আমাদের রেক্টর, তৎকালীন রাজ্যপাল মাননীয় জগদীপ ধনখড়জিকে ফোন করি। এবং ফোন করে বলি এরকম পরিস্থিতি স্যার, আপনি দেখুন। তখন ধনখড়জি মুখ্যমন্ত্রীকে ফোন করেন, এবং পুলিশ এসে আমাকে বাঁচায়। এবং সেদিনকে যদি পুলিশ না আসতো বা ধনখড়জি ফোন না করতেন, তাহলে হয়তো আমার সেদিনকেই মৃত্যুর সম্ভাবনা ছিল, বা আজকে আমি দাঁড়িয়ে থেকে তোমার সঙ্গে কথা বলার মতন সময় হতো না হয়তো। এটা হচ্ছে 3 নম্বর ব্যাপারটা বললাম। 4 নম্বর ব্যাপারটা হচ্ছে কি যে, আমি আমি যখন বিশ্বভারতীর
অনুষ্ঠানগুলো করতাম, সেই অনুষ্ঠান করার সময়ে অনেক সময়তে কিন্তু তারা আমাকে বাধা দিত। যেমন আমি যেটা বলেছিলাম যে মোবাইল নিয়ে কাঁচ মন্দিরে ঢোকা বারণ, কিন্তু যে কোনো কারণেই সেখানে গায়ের জোর অনেকে ঢুকতো, এবং ঢোকার ফলে আমাকে যেহেতু বারণ করেছিলাম, সেই জন্য কিন্তু ওরা তখন আমার বিরুদ্ধে এফআইআর করেছিল। আমি নাকি মোবাইল চুরি করেছি, আমি নাকি কারো ফোন চুরি, সোনার চেইন চুরি করেছি, আমি নাকি 2500 টাকা চুরি করেছি, আমি নাকি দাঙ্গা লাগিয়ে দিয়েছি, ইত্যাদি ইত্যাদি অনেক এফআইআর করেছিল। এবং এই সমস্ত এফআইআর এর পিছনে কিন্তু অনুব্রত মণ্ডলের হাত ছিল। অতএব অনুব্রত মণ্ডল আজকে যেভাবে কর্নার হয়েছেন, তাও কর্নার কোথায় বলবো, কারণ দুটো ধারা আছে যেটা নন বেইলেবল, কিন্তু তা সত্ত্বেও দেখো গতকাল কথা বলার পর এখনো কিন্তু পুলিশ অ্যারেস্ট করছে। অথচ আমার বিরুদ্ধে যখন এফআইআর ছিল 8 তারিখে, আমি চাকরি ছাড়ি 8ই নভেম্বর 2023 সালে চাকরি ছাড়ি, সকালবেলাতেই কিন্তু পুলিশ আমার বাড়িতে এসে হাজির হয়েছিল এবং আমার বিরুদ্ধে ইন্টারোগেশনের কথা বলেছিল। তখনও হাইকোর্টের রাজ্য জজ জয় সেনগুপ্ত মশাই আমাকে বলেছিলেন যে এটা অন্যায়, এবং আমাকে তারপরে ওরা ভিডিওতে ইন্টারভিউ করে, এবং এগুলো কোয়াশ হয়ে গেছে, এই সমস্ত কেসগুলো, ফলস কেসগুলো সব কোয়াশ হয়ে গেছে। অর্থাৎ আমি যেটা বলতে চাইছি, যে বীরভূমে থেকে কাজ করা আর অনুব্রত মণ্ডলকে খুশি না করে থাকা, সেটা কিন্তু খুবই অসম্ভব, এবং এই ধরনের অত্যাচারের শিকার অনেকেই হয়েছেন। এবং সবচেয়ে যেটা দুঃখের কথা, যে আজকের উপাচার্য কিন্তু সেই রাস্তায় হাঁটছেন। তার কারণ অনুব্রত মণ্ডল বা সিপিএমে গুন্ডাদের খুশি করলে কিন্তু বিশ্বভারতী চালানো যাবে না। বিশ্বভারতীটা হচ্ছে গিয়ে সেই হাঁস, যে হাঁস সোনার ডিম দিত, সেই জন্য সোনার ডিমের লোভের জন্য এরা হাঁসটাকে মারতে চাইছে। এবং তুমি জানো বোধহয় যে আমার সময়ে হেরিটেজটা আমরা পেয়েছি, যদিও গুরুদেবের আশীর্বাদ ছিল বলেই আমরা এই জায়গাটায় পৌঁছতে পেরেছি। আমার আগেও যারা ছিলেন তারাও অনেক কাজ করেছেন, কিন্তু মেইন যে কাজটা ওই 5 বছরে করে কিন্তু বিশ্বভারতী এবং শান্তিনিকেতন ইউনেস্কো হেরিটেজে এসেছে। এবং আজকের দিনে সেই জিনিসগুলো নিয়ে কিন্তু বীরভূমবাসী গর্বিত, পশ্চিমবঙ্গবাসী গর্বিত। কিন্তু এর পিছনে যে মেহনতটা ছিল, সেই মেহনতটা কিন্তু আজকের দিনে লোকজন হয়তো বা মাথা ভাবে, কিন্তু সামনে প্রকাশ করে না। এবারে জমির ব্যাপারটা তুমি যেটা বলছো, এই জমি হড়পকারীর ব্যাপারে আমার মূল বক্তব্য ছিল, বিশ্বভারতীর কোনো জমি কিন্তু তুমি কিনতে পারবে না। বিশ্বভারতীর টোটাল জমি আছে 1134 একর, এবং তার মধ্যে সবটাই কিন্তু গুরুদেব নিজে কিনেছিলেন, এবং সেই জমিগুলো লিজে দেওয়া হয়। এবং যে জমি হড়পকারীর নাম তুমি উল্লেখ করলে, তাকে যা জমি দেওয়া হয়েছিল তার থেকে অনেক বেশি জমি উনি হড়প করেছিলেন। সেই যে ব্যাপারে যখন আমি পদক্ষেপ নিলাম, তোমরা জানো মুখ্যমন্ত্রী এসেছিলেন, অনেক হইহট্টগোল হলো। শুধু তাই নয়, মানে যিনি খুব বিপ্লবী বলে বিখ্যাত কবির সুমন এবং যোগেন চৌধুরী, শুভাপ্রসন্ন ভট্টাচার্য, এরাও সব এসেছিলেন 3 দিন ধরে আমার বিরুদ্ধে কুৎসা রটানোর জন্য। তো সেই হিসেবে আমি বলছি যে যে কোনো কারণেই পশ্চিমবঙ্গে যেটা সমস্যা হয়ে গেছে, বেশিরভাগ বাঙালির মেরুদণ্ড কিন্তু আর নেই। মেরুদণ্ড ভেঙেছিল সিপিএম, আর তৃণমূল কংগ্রেস এসে সেটাকে পাউডার বানিয়ে দিল। তার ফলে আমরা কিন্তু এখন সরীসৃপ হয়ে গেছি, সেজন্য আমরা সোজা হয়ে দাঁড়াতে আর পারছি না। এটা বড় দুঃখের কথা, কারণ অনুব্রত মণ্ডল যে ধরনের অপরাধে অপরাধী, সেখানে দুটো নন বেলেবল ধারা আছে, কিন্তু তা সত্ত্বেও ওকে ধরা যাচ্ছে না। কেন? এই এই প্রশ্নটার মানে এখানে কিন্তু উত্তর লুকিয়ে আছে। কেন? আমার মনে হয় যে, আমার মনে হয় কি, আমার দৃঢ় ধারণা, কারণ মুখ্যমন্ত্রীর হাত ওর মাথায় আছে। মুখ্যমন্ত্রী মানে যিনি পুলিশ মন্ত্রী, তার হাত ওর মাথায় আছে। সেই জন্য কোনো রকম ভাবেই তোমরা অনুব্রত মণ্ডলকে ঠিক করতে পারবে না। আমি জানি না ভগবানের কি ইচ্ছা, তবে অনুব্রত মণ্ডল এই ধরনের নোংরামি, এই ধরনের কদর্য ভাষায় আক্রমণ অনেককেই করেছে। আমি একবার মনে আছে, একটা অনুষ্ঠানে গিয়েছিলাম ওর বাড়িতে একটা মানবিকতার কারণে। সেখানে বীরভূমের যে পুলিশ অধিকর্তা, সবচেয়ে বড় পুলিশ অধিকর্তা এবং শাসনের অধিকর্তা, তাদেরকে যে ভাষায় উনি গালাগালি দিয়েছিলেন আমার সামনে, কারণ তারা মাটিতে বসতে চাননি, তারা চেয়ারে বসতে চেয়েছিলেন। কারণ যেখানে অনুব্রত চেয়ারে বসতে চেয়েছিলেন, সেখানে আমাকেও বলেছিলেন মাটিতে বসতে, কিন্তু আমি মাটিতেও বসিনি, আমি চেয়ারেও বসিনি, আমি দাঁড়িয়েছিলাম। আমি গিয়েছিলাম একটা মানবিক কারণে, দুবার গিয়েছিলাম, দুবারই মানবিক কারণে ওর বাড়িতে গিয়েছিলাম, উনি নেমন্তন্ন করেছিলেন আমাকে। তো সেই হিসেবে এরকম বহু ঘটনা আছে ভাই। সেই ঘটনাগুলো সবগুলো বলতে গেলে তোমার অনেক সময় লাগবে। তবে মূলত আমি যে মেইন যে ঘটনাগুলো, যেগুলো
তুমি উল্লেখ করলে তারই একটু আমি সাবস্ট্যান্সিয়েট করলাম আমার বক্তব্য দিয়ে। আমার মনে হয় সেটা থেকে বোঝা যায় অনুব্রত মণ্ডল কি ধরনের মানুষ, কি ধরনের ভাবনা চিন্তা করেন, এবং কিভাবে অন্য মানুষকে উনি ট্রিট করতেন। তার একটাই কারণ, আমি বলি একটা নেক্সাস তৈরি হয়ে গেছে। মমতা ব্যানার্জি, অনুব্রত মণ্ডল এবং তার বশংবদ যারা বীরভূমে দৌরাত্ম্য করে, বীরভূমে যারা তাণ্ডব নৃত্য করে, সে তাণ্ডব নৃত্যের একটা উদাহরণ তো গেট ভাঙা তোমরা দেখেইছো। তারপরে উদাহরণ আমাকে বন্দি করা, সেটা দেখেছো। তারপরে উদাহরণ দেখেছো ওই ছেলেটি আত্মহত্যার ব্যাপারে, ওটাও দেখেছো। তারপরে যে রাস্তা নিয়ে যে তাণ্ডব নৃত্য করেছিল অনুব্রত মণ্ডল, এবং সেখানে মুখ্যমন্ত্রীও সঙ্গে ছিলেন। কারণ মুখ্যমন্ত্রী বলেছিলেন রাস্তাটা আমি হেলিকপ্টারে চড়ার আগে রাস্তার ব্যাপারে সই করে, ফাইলে সই করে এলাম। কিন্তু অসুবিধাটা কোথায় হলো? অসুবিধাটা হলো এটাই যে ওই রাস্তাটা দুটো আশ্রম এবং রবীন্দ্র ভবনের মাঝখানে। এএসআই আমাকে বলেছিল যে রাস্তায় যদি ভারী বাহন যায় তাহলে ভিতরের বিল্ডিংগুলো খারাপ হয়ে যাবে, কারণ ভিতরের বিল্ডিংগুলো সব চুন সুড়কি দিয়ে তৈরি, কংক্রিটের তৈরি নয়। এবং চুন সুড়কির তৈরি বিল্ডিংগুলো ভাইব্রেশনে খারাপ হয়ে যায়। বলছি যদি ভারী বাহন চলে তাহলে সেই ভাইব্রেশনে এই পুরনো বিল্ডিং, মানে যেমন ধরো কাঁচ মন্দির, শান্তিনিকেতন গৃহ, সিংহ সদন, এদিকে উত্তরায়ণে যে পাঁচটা বাড়ি যেখানে গুরুদেব থাকতেন, এই বাড়িগুলো 100 বছরের মধ্যে শেষ হয়ে যাবে। সেই জন্য আমি চেয়েছিলাম যে ওইখানে ওই রাস্তাটা যেন বিশ্বভারতীর কবজায় থাকে বা বিশ্বভারতীর নিয়ন্ত্রণে থাকে। কিন্তু সেটা যে কোনো কারণেই মুখ্যমন্ত্রীর পছন্দ হয়নি, অনুব্রত মণ্ডলের পছন্দ হয়নি। তার ফলে ওই রাস্তাটা, পিডব্লিউ রাস্তাটা কিন্তু পশ্চিমবঙ্গ সরকার আবার ফেরত নিয়েছে। আমি তো অনেকগুলো ঘটনা বললাম, এরপরে তোমার যদি কোনো প্রশ্ন থাকে আমি উত্তর দেব। হ্যাঁ, এইখান থেকে প্রশ্ন যে এরপর মানে অনুব্রত মণ্ডল 2 বছর সংশোধনাগার অর্থাৎ জেলে ছিলেন, সেখান থেকে তিনি কি শিখলেন? তাকে কি তাহলে এখন আবার জেলে ভরা প্রয়োজন বলে মনে করেন? দেখো, এটা তো আমার এখতিয়ারের বাইরে। কারণ এটা একদম পুলিশের সিদ্ধান্ত, পুলিশ কি করবে আমি জানি না। তবে পশ্চিমবঙ্গে জেলে থাকলে উনি রাজারহালি থাকেন, সেটাও তোমরা দেখেছো আগে। সুতরাং আর সিবিআই কি করবে আমি জানি না। তবে অনুব্রতকে আমি মনে করি, মানে আমি এই তুলনাটা দিই যে কয়লাকে তুমি যতই ঘষো মাজো, কয়লা কি কখনো কালো থেকে সাদা হয়? অতএব অনুব্রত মণ্ডল হচ্ছে সেই ধাতু দিয়ে তৈরি, যে ধাতুতে কিন্তু এই কদর্য ভাষা থাকবেই, এই কদর্য ব্যবহার থাকবেই। তার কারণ উনি খুব ভালো করে জানেন যে আমি যাই করি না কেন আমি পার পেয়ে যাব। তার কারণ পশ্চিমবঙ্গের যিনি অধীশ্বরী, অর্থাৎ আমাদের মুখ্যমন্ত্রী, তিনি তাকে সবসময় সমর্থন করে আসছেন, এবং যার জন্য আজকে পুলিশ মন্ত্রী হয়েও দুটো এফআইআর আছে যেটা নন বেলেবল, তা সত্ত্বেও কিন্তু ওকে অ্যারেস্ট করা হচ্ছে না। অতএব অতি আগামী দিনে কি হবে সেটা আমার পক্ষে বলা খুব মুশকিল। এটা পুলিশের সিদ্ধান্ত পশ্চিমবঙ্গে, আর সিবিআই সিদ্ধান্ত দিল্লিতে। দেখা যাক কি সিদ্ধান্ত নেন ওরা। আপনি যখন বিশ্বভারতীতে ছিলেন, দায়িত্বে ছিলেন, তখন আপনাকে বলা হতো আপনি বিজেপির লোক। তো আপনি এখন হ্যাঁ বিশ্বভারতীতে নেই, সেই জায়গা থেকে আপনি বিষয়টাকে কিভাবে দেখবেন? এবং বাংলা ভাই, আমি না না, এই এই বক্তব্যটা বলা হতো, এই বক্তব্যটা বলা হতো এই কারণে, তুমি বোধহয়, আমি তোমাকে একটা কন্ট্রাস্টিং এক্সাম্পল দিচ্ছি। 2021 সালে ইলেকশনে তুমি জানি না বোলপুরে তুমি দেখেছিলে কিনা, দুটো পোস্টার সারা বোলপুর শহর ছেড়ে গিয়েছিল। একটা পোস্টারে আমি অনুব্রত মণ্ডলের সঙ্গে বসে আছি, আর একটা পোস্টারে আমি অনির্বাণ গাঙ্গুলি, বিজেপির যে ক্যান্ডিডেট, তার সঙ্গে বসে দাঁড়িয়ে চা খাচ্ছি। এই ঘটনা দুটো তোমার জানা খুব দরকার। আমি জার্মানিতে থাকতাম, সেখানে অনির্বাণ গাঙ্গুলি এসেছিল বাড়িতে আমার বাড়িতে বসে চা খাচ্ছিল। এ কারণ অনির্বাণ গাঙ্গুলি সঙ্গে আমার পরিচয় ছিল বহু আগে থেকে, এটার সঙ্গে কেন, ফিলসফির ছাত্র হিসাবে। আর 2 নম্বর হচ্ছে অনুব্রত মণ্ডলের বাড়িতে গিয়েছে, বাড়িতে যাইনি, একটা সভায় যেখানে সুশোভনদার মর্মর মূর্তি উন্মোচন করা হয়। জানি না তোমরা মনে আছে কিনা, সেইখানে সুষমা ব্যানার্জি আমায় নিমন্ত্রণ করেছিলেন। কিন্তু আমি গিয়ে দেখলাম অনুব্রত মণ্ডলের পাশেই আমাকে বসার জায়গা দিয়েছিল। সুতরাং এই এইখান থেকে যদি তুমি বলতে পারো যে আমি কোন দলের, অনির্বাণ গাঙ্গুলি বলছিল আমি তৃণমূলের, কারণ যেহেতু অনুব্রত মণ্ডলের পাশে বসে আছি। আবার অনুব্রত মণ্ডল বলছে আমি বিজেপির, কারণ যেহেতু অনির্বাণ গাঙ্গুলির সঙ্গে বসে চা খাচ্ছি। এখন আমি কিন্তু কোনো দলেরই নই, আমি হচ্ছে বিশ্বভারতীর। কারণ আমার কাছে মনে হয়েছে যে বিশ্বভারতী এমন একটা
মহামানবের প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর, সেটাকে বাঁচানোর দায়িত্ব সমস্ত ভারতবাসী আর বিশেষত সমস্ত বাঙালি। সেই হিসেবে যখন উপাচার্যের দায়িত্ব আমি পেয়েছিলাম, আমি নিজেকে খুব গর্বিত মনে করেছিলাম, আজও গর্বিত মনে করি বিশ্বভারতী উপাচার্য হবার জন্য। কিন্তু প্রতিষ্ঠানটাকে রক্ষা করার কথা কেউ ভাবেনি। তুমি এটাও জানো বোধহয় যে এই বিশ্বভারতীতে আমি বলতাম, এখানে পিজি থেকে কেজি থেকে পিজি হয়। কেজি মানে কিন্ডার গার্ডেন, অর্থাৎ স্কুলে ভর্তি হয়। একদম, আর হ্যাঁ। পিজি মানে পোস্ট গ্রাজুয়েট নয় কিন্তু, পিজি মানে হচ্ছে পেনশন অ্যান্ড গ্র্যাচুইটি। অর্থাৎ ওখানে তুমি রিটায়ারমেন্ট হয়। একবার ঢুকতে পারলে তুমি চাকরি পাবে। হুম। বাবা চাকরি করে, বাবার পরে তার ছেলে চাকরি করবে, ছেলের পর তার নাতি চাকরি করবে, তারপর নাতি, নাতির বউ, মানে চলতেই থাকে, পরম্পরাগত সবাই চাকরি করে। আমি এইটা ভেঙেছিলাম, এটাতেও তৃণমূলের লোকজনদের খুব রাগ আমার উপরে। কারণ আমি তখন, তুমি দেখেছো বোধহয়, আমি ঠিক আসার আগে এনটিএ দিয়ে পরীক্ষা করিয়েছিলাম। 700 চাকরি আমি এনটিএ দিয়ে রিক্রুটমেন্ট করিয়েছিলাম, এটা সবাই হুম, জানে। একদম, এবং তার হ্যাঁ। ফলে আজকে বিশ্বভারতী দেখবে যে অনেক হিন্দি ভাষী, অনেক তেলেগু ভাষী ভাষী, অনেক তামিল ভাষী ভারতীয় বিশ্বভারতীতে চাকরি করছে, যেটা গুরুদেবের আদর্শ ছিল। সুতরাং এটার ফলেও কিন্তু অনুব্রত মণ্ডল এবং তার যে সাকরেদ বা তার বশংবদ যারা, তারা স্বাভাবিকভাবেই রাগান্বিত। আজকে আমি শুনছি চাকরির ব্যাপারে নাকি সেই পুরনো প্রথা ফিরে আসছে, অর্থাৎ অনুব্রত মণ্ডলের বশংবদ যারা ছিল, তৃণমূল সিপিআইএম এর যারা গুন্ডার বশংবদ ছিল, তারা মাস্টারমশাই, তারা অনেকেই কর্মচারী, তারা অনেকেই মাস্টারমশাই, তাঁদের রাজত্ব ফিরে এসছে। এবং আমি জানি না এই উপাচার্য কি সিদ্ধান্ত নেবেন। তবে আপাত দৃষ্টিতে, যেহেতু আমার ওই নিদর্শনটা উনি সরিয়ে দিয়েছেন, সেই যে মনে হচ্ছে হয়তোবা উনি খুশি করার চেষ্টা করছেন তৃণমূল এবং সিপিআইএমকে। কারণ উনি বিশ্বভারতীর প্রাক্তন ছাত্র, এটাও বোধহয় জানো। হুম। অতএব বিশ্বভারতীর যে আহ, যেভাবে চলে বিশ্বভারতী, সেটা হয়তো উনি আমার থেকে অনেক বেশি ভালো বোঝেন। সেই হিসেবে হয়তো এই ধরনের সিদ্ধান্ত নিচ্ছেন। তবে এই ধরনের সিদ্ধান্ত নিলে যেটা হবে, উনি হয়তো 5 বছর খুব ভালো কাটিয়ে যাবেন, কিন্তু প্রতিষ্ঠানটা শেষ হয়ে যাবে, যেটা শেষ হয়ে গেছে, অনেকটাই শেষ হয়ে গেছে। আজকে চাকরি মাস্টারমশাই, বিশ্বভারতী 150-এর ওপরে বিশ্বভারতীর র্যাঙ্ক, একাডেমিক্যালি বিশ্বভারতী অনেকটাই শেষ হয়ে গেছে। সেই বিশ্বভারতীকে তোলার চেষ্টা করেছিলাম, তোলার জন্য অনেক শক্ত পদক্ষেপ আমাকে নিতে হয়েছিল। তার জন্য আমি খুব অপ্রিয় ছিলাম, তুমি জানাবো, যেটা তুমি বললে প্রথম দিয়েই, যে আমার ব্যাপারে কোনো প্রচার কিন্তু পেতো না। কিন্তু আজকে লিটন হালদারের ব্যাপারে এত প্রচার পাচ্ছে, কারণ যে ধরনের কদর্য কথায় লিটনকে বলেছে, সেটা শোনা যায় না, কিন্তু আমাকেও কিন্তু বাবা তুলে যে ধরনের গালিগালাজ করেছিলেন, সেগুলোও কিন্তু শোনা যায় না ভাই। কিন্তু এছাড়া তো আরো অনেক জিনিস আছে, কাগজে উনিতে প্রায়ই আমাকে ধমকি দিতেন, মারবেন ইত্যাদি ইত্যাদি। কিন্তু যেটা দুঃখের কথা, যে সবচেয়ে যে বিশ্বভারতীর মতো একটা প্রতিষ্ঠান, যেটা গুরুদেবের তৈরি, যেটা আমাদের গর্বের জায়গা, সেই জায়গাটার ব্যাপারেও কিন্তু মুখ্যমন্ত্রীর কোনো হেলদোল নেই কিন্তু। একদম মুখ্যমন্ত্রী যদি এখান থেকে হেলদোল থাকতো। একদম হ্যাঁ, শেষ প্রশ্ন, যে বলো। তখনকার পুলিশ আর এখন পুলিশ, এখনকার পুলিশ মানে পুলিশ তখন আপনাকে করেছিল পুলিশের ভূমিকা, আর এখন পুলিশকেই আর কি যে কদর্য ভাষা কথা বললো, এখন পুলিশের ভূমিকা কিভাবে দেখছেন বিষয়টা? না না, দেখো, পুলিশ কিন্তু পরিবর্তন হয়নি, পুলিশের পরিবর্তন কিছু হয়নি। আজকে লিটন হালদার কিন্তু একা। তার কারণ আমি জানি না লিটন হালদার মানে কোন সাহসে, বা লিটন হালদারের হয়ে কেউ, আমি জানি না কিভাবে এটা ভাইরাল হলো, সেই প্রসেসটা কিন্তু কেউই জানি না আমরা। কিন্তু যে যদি লিটন হালদার নিজে করে থাকেন, আমি ওকে কুর্নিশ জানাই যে এই সাহসটা উনি দেখিয়েছেন। কিন্তু মুশকিল হচ্ছে, তুমি দেখো লিটন হালদার আজকে আজকে একা, ওর দুটো ফোন কিন্তু বাজেয়াপ্ত হয়ে গেল। কিন্তু অনুব্রত মণ্ডলের যে ফোন, সে সম্বন্ধে অনুব্রত মণ্ডল কি বলছে, কই আমি জানি না তো। আমি কি বলেছি, যা শুনছিলাম আমি আমি তোমাদের ইলেকট্রনিক মাধ্যম থেকে শুনছিলাম, যখন এসডিপি এর সঙ্গে কথা হয়, বোধহয় 90টা প্রশ্ন করে 95, না 95টা প্রশ্ন করে 90 মিনিটে, তার মধ্যে বেশিরভাগ প্রশ্নের উত্তর হচ্ছে, কই আমি জানি না তো, হ্যাঁ। আমি তো কিছু বলিনি, ইত্যাদি ইত্যাদি। সুতরাং পুলিশের মধ্যেও কিন্তু আজকে লিটন হালদারকে কিন্তু সমর্থন করার মতো কেউ নেই। তার কারণ, আমি তোমাকে যেটা প্রথমেই বললাম, অনুব্রত মণ্ডলের মাথায় হাত আছে মুখ্যমন্ত্রীর। সুতরাং অতএব অনুব্রত মণ্ডল যা বলবে, দুয়ে দুয়ে তিনও যদি বলে, সেটা কিন্তু এই বীরভূমবাসী না, পশ্চিমবঙ্গের অনেকেই সেটাকে ভাববেন হ্যাঁ ঠিক। কারণ দুয়ে দুয়ে যে চার, এই বলার সাহসটা কিন্তু বাঙালিদের মধ্যে খুব কম আছে। সেই হিসেবে পুলিশের মধ্যে কিন্তু আমি কোনো একটা পার্থক্য দেখছি না। আগেও যা পুলিশ ছিল,
আজও সেই পুলিশ আছে, যার জন্য দেখবে আজকে বলির পাঠা কে হবে আমার ধারণা লিটন হালদার। একদম। এবং করে, যেমন ধরো ওই আরজি করার ক্ষেত্রে ওই স্বপন বলে ছেলেটিকে বলির পাঠা করার চেষ্টা হচ্ছে, তাকে ফাঁসি দিয়ে দেওয়া হোক। হুম। ঠিক এখানেও তাই, যে বলির পাঠাকে একজন কাউকে করতে হবে তো, সেটা হয়তো বা লিটন হালদার হলেও হতে পারে। এখন দেখো সবটাই আমি গেস করছি, কারণ আমি তো প্রথম কথা বীরভূমে থাকি না। আমার ভাবনা চিন্তার ভিত্তিটা হচ্ছে তোমরা অর্থাৎ তোমাদের কাছ থেকে যে ইনফরমেশনগুলো পাই, কাগজ পড়ে, টেলিভিশন দেখে, সেই ইনফরমেশনের ভিত্তিতে আমি আমার বক্তব্য, আজকের দিনের বক্তব্য বলছি। আর পুরনো যে কথাগুলো বললাম, সেগুলো আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি একদম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। একদম একদম হুম। ধন্যবাদ আপনাকে। আপনি অনেক বিষয় আজকে উঠে এলো। যাই হোক, তখন যেভাবে আপনি বিষয়গুলোকে সামলেছেন বা যেভাবে বলতে পারেননি, হ্যাঁ, মানে বিশ্বভারতীকে বাঁচানোর তাগিদে যে জিনিসগুলো আপনি বলতে পারেননি, আজকে লিটন হালদারের যে ঘটনা সামনে আসার পরে আপনি কিছুটা হলেও হয়তো সেগুলো সংবাদ মাধ্যমে বললেন। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাদের, আপনারা এই আলোচনা, এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টস বক্সে জানাবেন। বিদ্যুৎ বাবু যে মানে এর আগে বিদ্যুৎ বাবু লিটন হালদার হয়েছে, বিদ্যুৎ বাবু যে এরকম কথা শুনেছিলেন, কদর্য কথা, হ্যাঁ, দিনের পর দিন শুনেছেন, কয়েক বছর ধরে শুনেছেন, আজ সেগুলোই প্রকাশ্যে আনলাম। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন।